ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম পাঠান। দেশে এই প্রথম হুইসেল ব্লোয়িং নীতিমালা জারি করেছে সোনালী ব্যাংক। এই নীতিমালার আওতায় গোপনীয়তা ধরে রেখে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের যে কেউ আর্থিক তছরূপ, অভ্যন্তরীণ দুর্নীতি কিংবা অসৎ আচরণের তথ্য প্রকাশ করতে পারবেন। তথ্যদাতা থাকবেন সুরক্ষিত। তবে স্বার্থগোষ্ঠীর কারণেই অতি দরকারি এই হুইসেল ব্লোয়িং নীতিমালা সব প্রতিষ্ঠানে চালু করা যাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতিষ্ঠানে দুর্নীতি, অনৈতিকতা অথবা জনস্বার্থের ক্ষতি করে এমন কোনো তথ্য জানিয়ে দেন হুইসেল ব্লোয়ার। পৃথিবীর বিভিন্ন দেশে এই চর্চা থাকলেও বাংলাদেশে এর রেওয়াজ নেই। হয়রানির ভয়ে অন্যায়কারীর বিরুদ্ধে অভিযোগ করতে চান না অনেকেই। তবে চক্র ভেঙে এই প্রথম ব্যাংকিং খাতে হুইসেল ব্লোয়ার পদ্ধতি চালু করেছে সোনালী ব্যাংক। এখন আমি মনে করি কমে এসছে, তারপরে কিছু অন্যায় অনিয়ম যে ব্যাংকে হয় না তা না। তো এইটা বলার জন্য এবং এটার প্রতিকার পাওয়ার জন্য একটা ব্যবস্থা, নিরপেক্ষ একটা সিস্টেম চালু করা হয়েছে। এটা কেউ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি যদি মনে করেন যে এমডি সাহেবই আমাকে ক্ষতিগ্রস্ত করছে বা ডিএমডি একটা কিছু খারাপ কাজ করছে যেটা এমডিকে বললে কোনো কাজ হবে না, সেই ক্ষেত্রে আমরা আমাদের পরিচালনা পর্ষদ থেকে আমরা একজন ন্যায়পাল নিয়োগ করেছি। সোনালী ব্যাংকের হুইসেল ব্লোয়িং নীতিমালা অনুযায়ী দুর্নীতি, তহবিল তছরূপ, অর্থ আত্মসাৎ, অসৎ আচরণ, জাল জালিয়াতি ও প্রতারণা, আইন কানুন, আচরণবিধি, বিধিমালা লঙ্ঘন, ব্যক্তির স্বার্থে আর্থিক সুবিধা গ্রহণ, নারী কর্মীদের প্রতি অসম্মান ও অসৌজন্যমূলক আচরণ, আর্থিক প্রতিবেদনে অসত্য তথ্য উপস্থাপন, নিরীক্ষকের কাজে বাধা সৃষ্টি, ব্যাংকের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, এমনকি ক্ষমতার অপব্যবহার করলে পদ্ধতি মেনে ন্যায়পালকে জানিয়ে দিতে পারবেন হুইসেল ব্লোয়ার। তবে প্রাতিষ্ঠানিক সুশাসনের ভিত্তি এসব উদ্দেশ্য অর্জনে ভয়ের সংস্কৃতি বড় বাধা বলে মনে করেন ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান। অনেক কিছু হয় আমাদের দেশে, যেখানে অনেক আইন আছে কিন্তু এনফোর্স করা যায় না। তো এটাও তেমনি একটা জিনিস আমাদের অনেক ব্যাংকে আছে এবং সব ব্যাংকে থাকা উচিত, প্রত্যেকটা ইনস্টিটিউট থাকা উচিত, এবং যেভাবে এটাকে এনফোর্স করা যায় সেটা করার জন্য আমাদের সেই প্র্যাকটিসগুলো চালু করতে হবে। আমাদেরকে এমপ্লয়দেরকে এনকারেজ করতে হবে। এর অ্যাডভান্টেজ যারা হুইসেল ব্লোয়াররাও নিতে পারে, যে একটা বলে দিলাম আর কি। তো সেখানে কিন্তু একটা স্ক্রিনিং প্রসেস থাকা উচিত, যে একেবারে যা তখন হবে দেখা যাবে এত বেশি হচ্ছে, এটা কোনো গ্র্যাভিটি থাকে না তখন। জনস্বার্থে তথ্য প্রকাশকারীদের সুরক্ষায় 2011 সালের একটি আইনও রয়েছে, তবে এই আইন প্রয়োগ কিংবা আইন সম্পর্কে অধিকাংশ মানুষ জানেন না। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ কৌশল কী হওয়া উচিত সে বিষয়ে সংলাপের আয়োজন করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সেইখানে সরাসরি যুক্ত হবে, সেখানে আছেন আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব। সিপিডির এই কৌশল নিয়ে আলোচনা সকালে শুরু হয়েছিল। আলোচনা থেকে কি কি পরামর্শ পাওয়া গেল এখন পর্যন্ত? ইব্রাহিম, আলোচনাটি কিন্তু এখনো চলছে। সিপিডির পক্ষ থেকে একটি প্রেজেন্টেশনও উপস্থাপন করা হয়েছে এই সামগ্রিক বিষয় নিয়ে। আমাদের সঙ্গে খুব সংক্ষেপে সামগ্রিক বিষয়টি আসলে আমাদেরকে জানানোর জন্য আমার সঙ্গে আছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম। ওনার কাছে আসলে জেনে নিতে চাই, এই যে উন্নয়নশীল দেশে উত্তরণের হলে আসলে আমাদের যে চ্যালেঞ্জগুলো হবে বা সম্ভাবনাগুলো যেগুলো থাকবে সেগুলো একটু আপনার কাছে জানতে চাই। আজকে যে সেমিনারের যে বিষয়বস্তুগুলো সেটি আমরা কিন্তু বিগত কয়েকদিনের আলোচনার ভিত্তিতে ঠিক কি কারণে উত্তরণ হলো না হলো ওই দিকে ঢুকি না। আমরা মূলত কৌশলগত জায়গায় আমাদের বাংলাদেশে কি প্রস্তুতি নেওয়া দরকার সেই জায়গাটিতে গুরুত্ব দিয়েছি। সেদিক থেকে আমরা এখানে বলেছি রপ্তানির ক্ষেত্রে, বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে এবং আমাদের যে ভর্তুকি ব্যবস্থাপনা, সেই চারটি বিষয়কে আমরা নিয়ে এসেছি। এবং প্রতিটি ক্ষেত্রে আমরা যেটি দেখছি, আমাদের রপ্তানির ক্ষেত্রে বাজার সুবিধার ক্ষেত্রে কোনো কোনো বাজারে বিশেষভাবে আলাদা করে আলোচনার সুযোগ রয়েছে, যেটি আজকের প্রেজেন্টেশনে রয়েছে। সুতরাং আমাদের বাণিজ্য মন্ত্রণালয় উচিত হবে ওই দেশভিত্তিক আলোচনা করা, কোন কোন দেশগুলোতে আমরা বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে পারি, সেটি একটি বিষয়। দ্বিতীয়ত বলা হয়েছে যে আমাদের পণ্যের আমদানি ব্যয় কিন্তু বেড়ে যাবে, ফলে আমদানিকারকরা যে পণ্য এতদিন বাংলাদেশ থেকে 100 টাকায় নিতেন, সেই পণ্যটি এখন তাকে 108 টাকায় ডিউটি দিয়ে নিতে হবে। কিন্তু তখন তিনি বলবেন যে ভিয়েতনাম থেকে তিনি 105 টাকায় পান, এবং তিনি তখন চাইবেন যে ভিয়েতনাম থেকে নিতে। তখন যেটি বলা হয়েছে আজকে, আমাদের উৎপাদনশীলতা বাড়িয়ে কিভাবে আমাদের উৎপাদন ব্যয় কমিয়ে আমরা আমাদের আমদানিকারকদের ধরে রাখতে পারি, সেটি একটি বড় জায়গা হবে। আরেকটি বিষয় একটু জানতে চাই, আলোচনায় আমি যতটুকু শুনছিলাম সেখানে ভর্তুকির ক্ষেত্রে এক ধরনের নীতিগত পরিবর্তন আসবে, কিন্তু আমরা তো কৃষিতে অনেক ভর্তুকি দিই, সেখানে আসলে আমরা সমাধানগুলো কিভাবে করব? দেখুন, কৃষি ভর্তুকির ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে স্বাভাবিকভাবে, সেটা হলো যে উন্নয়নশীল দেশগুলোর ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে WTOর একটি রুল আছে, ডি মিনিমিস রুল।
আপনি নির্দিষ্ট পরিমাণের বেশি কিন্তু কৃষি ভর্তুকি দিতে পারবেন না। কিন্তু আজকে যেটি বলা হয়েছে সেটি কিন্তু হলো এক্সপোর্ট সাবসিডি এবং এক্সপোর্ট ক্রেডিটের ক্ষেত্রে কিন্তু দেওয়ার ক্ষেত্রে বা আছে এখানে, মানে নীতিগতভাবে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা সেটি পারবো না, ফলে সেই জায়গাটিতে আমাদের নজর দেওয়ার বিষয় আছে। কৃষি পণ্য যদি রপ্তানি হয় তাহলে ওই পণ্যের ক্ষেত্রে আমরা কৃষি রপ্তানি ঋণ দেবার ক্ষেত্রে এক ধরনের সমস্যা রয়েছে। এলডিসি হওয়ার পরে যে সম্ভাবনাগুলোর কথা যেটি আসে, সেখান থেকে নীতি নির্ধারক মহল থেকে দুটি বিষয় সাধারণত খুব বেশি বলা হচ্ছে। একটি হচ্ছে আমাদের বিদেশি বিনিয়োগের জায়গাটি যেটি, সেটি অবাধ হবে, প্রচুর বিদেশি বিনিয়োগ আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন যেটি, সেটি হচ্ছে যে বিদেশি বিনিয়োগ গ্রহণ করার জন্য যে অবকাঠামোগত প্রস্তুতি, সেটি এই স্বল্প সময়ের মধ্যে সম্ভব কিনা, এবং আরেকটি বলা হচ্ছে যে আমরা কম মূল্যে ক্রেডিট পাবো, সেই জায়গায় আসলে সম্ভাবনা কতটুকু? আমার মনে হয় যে দুটো জায়গাতে আমাদের সম্ভাবনা রয়েছে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে, যেহেতু অনেকগুলো স্পেশাল ইকোনমিক জোন প্রায় শেষ পর্যায়ে রয়েছে, সুতরাং সেইখানে আমাদের নতুন করে বিনিয়োগ আসা, বিশেষ করে জাপানি বিনিয়োগকারী, চীনা বিনিয়োগকারী এবং ভারতীয় বিনিয়োগকারীদের জন্য আলাদা স্পেশাল ইকোনমিক জোনগুলোতে তারা বিনিয়োগে আকৃষ্ট হবে। তবে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যতটা না অবকাঠামোগত সমস্যা, তার থেকে অনেক বেশি সফট ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা রয়েছে। আমাদের দেশের বিনিয়োগকারীরা বিদেশি বিনিয়োগকে কিন্তু অনেক সময় ওয়েলকাম করেন না এবং বিভিন্ন ধরনের হিডেন ব্যারিয়ার ক্রিয়েট করা হয়, সুতরাং সেই জায়গাগুলোর দিকে নজর দেওয়ার প্রয়োজন হবে। আরেকটি হলো বিদেশ থেকে কম সুদে ঋণ পাওয়া, এটি আমাদের যারা উৎপাদনকারী, রপ্তানিকারক, তাদের জন্য ঋণ প্রাপ্তির ক্ষেত্রে সুবিধা হবে, কম সুদে তারা পাবেন, যেহেতু কান্ট্রির ক্রেডিট রেটিং ইমপ্রুভ করবে। যেহেতু দেশ থেকে ঋণ নিতে গেলে অনেক উচ্চ সুদ দিতে হয়, অনেক সময় বিদেশে এই সমস্ত ঋণ কম সুদে পেলে উৎপাদন ব্যয় কমে আসবে, সেটা আমাদের উৎপাদনশীলতা ধরে রাখতেও সহায়তা করবে। আপনি জানেন যে আজকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ এসছেন, আমরাও এলডিসি পরবর্তী চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলছি, দ্বিপাক্ষিক যে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে কথা হচ্ছে, সেক্ষেত্রে ভারত আমাদের একটি বড় পার্টনার। এই রকম একটি মুহূর্তে আসলে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে আসলে আমাদের কি পাওয়ার আছে, বা কোনো দেন দরবার করার সুযোগ আছে কিনা, বা আপনাদের পরামর্শ কি হবে? আমার মনে হয় যে ভারতের সঙ্গে অবশ্যই আলোচনা দীর্ঘদিন থেকে চলে আসছে। অফেন্সিভ ইন্টারেস্ট এবং ডিফেন্সিভ ইন্টারেস্ট দু ধরনেরই আছে বলে আমি মনে করি। প্রথমত হলো ভারতীয় বিনিয়োগ আমাদের এখানে আকৃষ্ট করা, বিভিন্ন খাতে ভারতের যে অগ্রগতি, আইটি খাত এবং অন্যান্য লাইট ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য পণ্যের ক্ষেত্রে ভারতের যে দক্ষতা, সেটি ব্যবহার করা, সেটি একটি দরকার। দ্বিতীয় যেটা আমরা চাই যে ভারতের প্রযুক্তিগত উন্নতি, দক্ষতা এবং স্কিলের জায়গাতে যে সমস্ত ভারতের বিশ্বসেরা ইনস্টিটিউটগুলো রয়েছে, তাদের সাথে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি করা যায় কিনা, তাহলে আমাদের দেশের স্কিল এবং হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা দরকার বলা হচ্ছে এলডিসি গ্রাজুয়েশনের ক্ষেত্রে, সেটি আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় হবে। আরেকটি বিষয় আমাদের দরকার যে ভারত আমাদের বিভিন্ন পণ্যের ক্ষেত্রে নন ট্যারিফ বিভিন্ন রকমের ব্যারিয়ার রেখেছে, টেকনিক্যাল ব্যারিয়ার। এই জায়গাগুলোতে কিভাবে যৌথভাবে কাজ করে টেকনিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে একই জায়গায় যাওয়া যায়। যেমন পাট পণ্যের ক্ষেত্রে আমাদের একটা বড় রকমের এখন অ্যান্টি ডাম্পিং রয়েছে, এটি উইথড্র করার ব্যাপারে আলাপ আলোচনা করা, যাতে আমরা ভারতের মার্কেট অ্যাক্সেসটি যাতে অবারিত হয়, সেটি নিশ্চিত করা দরকার। সবশেষ ছোট্ট একটি বিষয় জানতে চাই, একদম অল্প কথায় উত্তরটি চাইবো, সেটি হচ্ছে যে এই আলোচনাগুলোর মধ্যে একটা সবচেয়ে বড় পার্টনার হচ্ছে বেসরকারি খাত বা ব্যবসায়ীরা। এই ধরনের আলোচনাগুলোতে আসলে ব্যবসায়ীদের অংশগ্রহণ খুব একটা নজরে আসে না, সেখানে আসলে আপনার সরকারের কাছে বা নীতি নির্ধারক মহলের কাছে পরামর্শ কি হবে? আমাদের দেশের ব্যবসায়ীরা এতদিন পর্যন্ত একটি সুবিধা কাঠামোর ভিতরে বড় হয়েছেন, সেই জন্য তারা এই ধরনের আলোচনাগুলোকে কম গুরুত্ব দিয়েছেন। কিন্তু সামনে যে জায়গায় ঢুকতে যাচ্ছি, সেখানে কিন্তু একেবারে একটা বড় রকমের সুবিধা কাঠামোর ধস হবে। সুতরাং সেই হিসেবে কিন্তু তারা এই ধরনের আলোচনা আগামীতে অ্যাভয়েড করতে পারবে না, বরঞ্চ ব্যবসায়ীদের সুবিধা দরকার হবে এবং চ্যালেঞ্জ মোকাবেলার দরকার হবে। সুতরাং উচিত হবে ব্যবসায়ীদের সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করা, তাদের স্কিল ডেভেলপমেন্টে, মার্কেট অ্যাক্সেসে, টেকনোলজি আপগ্রেডেশনে এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যৌথ বিনিয়োগ কীভাবে দেশে নিয়ে আসা যায়, এই সমস্ত ক্ষেত্রে তাদের যৌথভাবে সরকারের সাথে, বেসরকারি খাত, একাডেমিয়ার সাথে কাজ করা দরকার। আপনাকে সময় দেওয়ার, মানে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইব্রাহিম, যেমনটা শুনছিলেন, আসলে মূলত এই আলোচনা থেকে আজকে যে সেমিনারটি সিপিডি আয়োজন করেছে, সেই সিপিডির আয়োজিত এই সেমিনারের সামগ্রিক বিষয়গুলো কিন্তু উঠে আসলো। ইব্রাহিম। মোস্তফা বাবু, আপনাকে ধন্যবাদ। আপনার সঙ্গে যুক্ত হওয়া সিপিডির গবেষক ডক্টর খন্দকার গোলাম মজমকে অসংখ্য ধন্যবাদ। চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসে লক্ষ্যমাত্রার তুলনায় ৩.৬১% রপ্তানি কম হয়েছে বাংলাদেশে। জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে $২,৬৮৩ কোটি রপ্তানির লক্ষ্য ছিল, কিন্তু আয় হয়েছে $২,৫৮৬ কোটি। অন্যদিকে ২০১৯-২০ অর্থ বছরের প্রথম ৮ মাসে বিদেশে পণ্য বিক্রি করে $২,৬২৪ কোটি আয় করেছিল বাংলাদেশ। সেই তুলনায় এবার রপ্তানি কমেছে ১.৪৫%। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ওভেন পণ্যের রপ্তানি কমেছে
11%। 5%-এরও বেশি কমেছে কৃষি পণ্যের রপ্তানি। কার্পেট আর রাসায়নিক পণ্যের রপ্তানিতে বড় প্রবৃদ্ধি হলেও তা সামগ্রিক রপ্তানির নেতিবাচক ধারা থেকে রক্ষা করতে পারেনি। এদিকে রপ্তানি প্রবৃদ্ধিতে ভিয়েতনাম ও কম্বোডিয়ার তুলনায় পিছিয়ে পড়লেও বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করেছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। পত্রিকাটির এক প্রতিবেদনে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক বড় শক্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বলা হয়েছে, কয়েক দশক ধরে বাংলাদেশের রপ্তানি বেড়েছে, অন্যদিকে রপ্তানি বাজারে পিছিয়ে পড়েছে ভারত ও পাকিস্তান। ফলে দক্ষিণ কোরিয়া, চীন এবং ভিয়েতনামের নিকটতম বিকল্প হিসেবে দক্ষিণ এশিয়ায় শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা বের হওয়ার স্বীকৃতির বিষয়টিও গুরুত্ব পেয়েছে। তবে এশিয়ার আরেক দুই দেশ ভিয়েতনাম ও কম্বোডিয়ার কাছে রপ্তানি প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়ার বিষয়টিও উঠে এসেছে ওই প্রতিবেদনে। তুলনামূলক কম রপ্তানি প্রবৃদ্ধি বাংলাদেশের অর্থনীতির জন্য বড় বাধা বলে মনে করে ওয়াল স্ট্রিট জার্নাল। তালিকাতে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়। পুঁজিবাজারকে চাঙা করতে আগামী বাজেটে তালিকাভুক্ত কোম্পানির কর হার কমিয়ে 20% করার প্রস্তাব করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের সভাকক্ষে এনবিআর এর সঙ্গে আয়োজিত এক বাজেট আলোচনায় এমন দাবি জানায় বিএমবিএ। এছাড়াও এই আয়োজনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের পক্ষে বক্তব্য রাখেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজ। তিনি বলেন, ব্যাংকিং খাতের ওপর কর্পোরেট কর বেশি, আগামী বাজেটে সেটি কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানান তিনি। পরে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিতে সবাইকে কাজ করার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। এবারে পুঁজিবাজারের লেনদেনের সর্বশেষ পরিস্থিতি দেখে নেব এক নজরে। ঢাকার পুঁজিবাজারে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। প্রধান সূচক ডিএসসি এক্স এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে 5515 পয়েন্ট অবস্থান করছে। সূচক যোগ হয়েছে 27 পয়েন্ট এখন পর্যন্ত সকাল থেকে। অপর দুই সূচক ডিএসসিএস এবং ডিএস30 সেটিও বেড়েছে যথেষ্ট পরিমাণ। ডিএস30 বেড়েছে 22 পয়েন্ট, 2114 পয়েন্ট অবস্থান করছে এই সূচকটি। ঢাকার বাজারে এখন পর্যন্ত 356 কোটি টাকা লেনদেন হয়েছে। হাত বদল হওয়া শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে 113টির, কমেছে 127টির, অপরিবর্তিত আছে 100টি কোম্পানির শেয়ারের দর। এবার একটু আমরা টপ 20 শেয়ার দেখে নিতে চাই এক নজরে। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিবিধ খাতের প্রতিষ্ঠান বেক্সিমকো 43 কোটি টাকার উপর লেনদেন হয়েছে এবং এই শেয়ারটির দাম এখন 83.4 টাকা। 2 নম্বরে আছে রবি মোবাইল অপারেটর, 35 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে, 48 টাকা এই শেয়ারটির দাম। বেক্সিমকো ফার্মা 3 নম্বরে আছে, এটিও যথেষ্ট ভালো পর্যায়ে আছে, 28 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। জিবিবি পাওয়ার 4 নম্বরে আছে, 5 নম্বরে আছে ইজিএন। মূলত 1 থেকে 4 আমরা গতকালকে যে টপ 20 দেখেছিলাম, এই 1 থেকে 4 এই কয়েকটি কোম্পানি ছিল। মূলত বেক্সিমকো এবং বেক্সিমকো ফার্মা কয়েক মাস ধরেই বেশ দাপট দেখিয়ে চলেছে শেয়ার বাজারের লেনদেনের দিক থেকে, দামের দিক থেকে, সব দিক মানুষের আগ্রহের জায়গা থেকে। তো ঢাকার বাজারের লেনদেনের সর্বশেষ পরিস্থিতি ছিল এই পর্যন্তই। সংবাদে এখন এ পর্যন্তই।